নমস্কার। দ্বিতীয় দফায় মানে 29 এপ্রিল রাজ্যের যে কটি আসনে ভোট হবে সেই সব জেলার দলীয় প্রতিনিধিদের নিয়ে গতকাল রাতে প্রায় 12:30 পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী একটি বৈঠক করেছেন দলের প্রস্তুতি ইত্যাদি নিয়ে আলোচনা করার জন্য। সেই আলোচনায় তিনি এমন দুটো প্রশ্ন করেছেন আমার মনে হয়েছে যেটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। জনে জনে তিনি জানতে চেয়েছেন যে তাদের মহল্লায় তৃণমূলের গুন্ডা বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ বদলেছে কিনা এবং ওই স্থানীয় পুলিশের মনোভাবেও একই রকম উল্লেখযোগ্য বদল দেখা যাচ্ছে কিনা। এই দুটো ফ্যাক্টরকে নিউট্রালাইজ করার জন্য যা কিছু করা সম্ভব সেটা নির্বাচন কমিশন এবার করার চেষ্টা করেছে। সুতরাং আগামীকাল 23 তারিখ যে ভোট হবে 152টা আসনে, এটা সেই অর্থে কমিশনের প্রথম অগ্নি পরীক্ষা। কমিশন যেভাবে কেন্দ্রীয় বাহিনী গোটা এই 152টা কেন্দ্রেই যেভাবে নামিয়ে দিয়েছে এবং যেভাবে তারা টহল দিচ্ছে এবং প্রায় প্রতিটা ক্ষেত্রেই আর্মার্ড ভেহিকলস নিয়ে, সেটা যে কোনো মানুষের একটু হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। আর অ্যাকশন স্কোয়াডের নেতাদের হৃদস্পন্দন তো এর ফলে দৃশ্যতেই বেড়ে যাবে। কেননা তারা যদি একবার বুঝতে পারে যে এবার সুবিধে হবে না, তাহলে কিন্তু তারা আগ বাড়িয়ে বরাবরের মতো সেইভাবে দলকে জেতাতে বাজারে নামবে না। কেননা মনুষ্য মাত্রই একটা কথা জানে, যেটা হলো আপনি বাঁচলে তবে বাবার নাম। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যতগুলো লোকসভা এবং বিধানসভার ভোট হয়েছে তার কোনোটাতে এইভাবে তৃণমূলপন্থী গুন্ডা বদমাশদের নিষ্ক্রিয় করার এবং পুলিশকে বার্তা পাঠানোর এই ধরনের প্রক্রিয়া এর আগে আমরা গত 15 বছরে বাংলায় কখনো দেখিনি। এটা প্রথমেই স্বীকার্য। সুতরাং নির্বাচন কমিশন যদি আগামীকাল এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় এবং সত্যিই পশ্চিমবঙ্গে মোটামুটি একটা অবাধ এবং নিরপেক্ষ ভোট সম্ভব হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা একটা বিপদের ঘণ্টা হয়ে দাঁড়াবে। দেখুন, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে সুমনবাবু ভোটের ফলাফল কি হবে বলে আপনার মনে হয়। দেখুন, এই কাজটা সচেতনভাবেই আমি করি না, কেননা আমি সমীক্ষক নই। আর সত্যি কথা বলতে কি, মোটামুটি একটা ইমপ্রেশন পাওয়ার জন্যেও মাঠে নেমে যে অভিজ্ঞতা থাকা প্রয়োজন, আমার তো নানা কারণে সেটা সম্ভবই হয়নি। আমি এই NH 34 দিয়ে 5-6টা জেলা ঘুরে এসেছি, তাও সেটা ভোটের যথেষ্ট আগে। ফলত ক্রিস্টাল বল গেজিং আমার কাজও নয়, আমি করবও না, এবং সচেতনভাবে এর থেকে আমি বিরত থাকব।
আমি শুধু কতগুলো আগামী কালের ভোটের যে ব্রড কন্ট্যুরসগুলো যাকে বলে সেগুলো আপনাদেরকে আমার মতো করে বোঝানোর চেষ্টা করব। দেখুন, আমরা যদি এবারে পশ্চিমবঙ্গের ভোটটাকে দুটো সেটের টেনিস ম্যাচের সঙ্গে তুলনা করি, তাহলে সব কিছু হিসেব নিকেশ করে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ফার্স্ট সেটে কিন্তু বিজেপির এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেটা টাই ব্রেকারে এগোবে নাকি ইজি এগিয়ে যাবে, 6-1, 6-2, 6-3 এই জাতীয় কোনো স্কোর হবে, এটা আমি বলতে পারবো না। কিন্তু সেটটা যে তারাই পাবে এটা এই ইঙ্গিতটা মোটামুটি সব জায়গা থেকেই পাওয়া যাচ্ছে। প্রথমত ধরুন, আগামীকাল যে 152টি আসনে ভোট হতে চলেছে তার মধ্যে 54টা হচ্ছে উত্তরবঙ্গের। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কার্শিয়ং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এবং ট্র্যাডিশনালি উত্তরবঙ্গের এই অংশটা বেশ কিছুদিন ধরেই কিন্তু বিজেপি টিএমসির তুলনায় কিঞ্চিত ভালো ফল করছে। যদি 2021 ধরেন তাহলে কিন্তু টিএমসি বিজেপির তুলনায় একটু এগিয়েই ছিল। তারা জিতেছিল 28টা আসনে, কুচবিহারে 2টো, জলপাইগুড়িতে 3টে, আলিপুরদুয়ারে 1টা, দার্জিলিংয়ে 1টা, উত্তর দিনাজপুরে 7টা, দক্ষিণ দিনাজপুরে 4টে, মালদায় 10টা, সব মিলিয়ে 28। আর বিজেপি জিতেছিল কুচবিহারে 7, জলপাইগুড়িতে 4, আলিপুরদুয়ারে 4, দার্জিলিংয়ে 5, উত্তর দিনাজপুরে 2, দক্ষিণ দিনাজপুরে 2, মালদায় 2, সব মিলিয়ে 26। তারপরে লোকসভার ভোটে কুচবিহার আসনটা ছিনিয়ে নিতে পেরেছিল বিজেপির কাছ থেকে টিএমসি। এবং গত 5 বছরে এই সাবেক উত্তরবঙ্গের এই জেলাগুলোতে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভ্রাতুষ্পুত্র চেষ্টার কোনো কসুর করেননি। কিন্তু এতৎসত্ত্বেও দেখা যাচ্ছে যে তাদের ঐকান্তিক প্রচেষ্টা যে খুব একটা ফলবতী হয়েছে সেটা মনে হচ্ছে না। বরং এইটুকু পর্যন্ত আমি বলতে পারি যে 2021-এ বিজেপি এই উত্তরবঙ্গ থেকে যে আসনে জিতেছিল, এবার তা থেকে যদি আরও 10-12টা আসন বেড়ে যায় আমি খুব অবাক হব না। 26টা ছিল, 10টা বাড়লে 36, 12টা বাড়লে 38, 54টার মধ্যে, তার মানে এখানে একটা 12টা সিটের অ্যাডভান্টেজ, 10টা থেকে 12টা বাই এনি কনজারভেটিভ অ্যাসেসমেন্ট বিজেপির এগিয়ে থাকা উচিত। এখন দেখুন, এখানে উইনফল যে লাভ টিএমসির হয়েছিল এই জেলাগুলোর মধ্যে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মালদার 12টা আসনের মধ্যে 10টাতেই টিএমসি জিতেছিল, যেটা পরবর্তীকালে আমি যখন বলবো মুর্শিদাবাদের কথা তার ক্ষেত্রেও প্রযোজ্য। এটা এবার হবার নয়।
তার সবচেয়ে বড় কারণ মালদা মুর্শিদাবাদে এবার লক্ষণীয়ভাবে কংগ্রেস মাথাচাড়া দিয়েছে এবং এই দুই জেলায় বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে একাত্রা আসনে কংগ্রেস প্রার্থীরা এবার বিজয়ী হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। ফলে মালদাতে কোনো উইনফল সিচুয়েশন নেই। কুচবিহারে অবস্থা খুব একটা র্যাডিক্যালি বদলাবে মনে হয় না, 7-2 ছিল, সেটাই হয়তো থাকবে। কিন্তু আমি আর কোনো মাইক্রো অ্যানালিসিসে যাচ্ছি না, এটুকু বলতে পারি আলিপুরদুয়ারে 5টায় 5টাতেই টিএমসি হারবে। দার্জিলিংয়ে তো কোনো প্রশ্নই নেই, হয়তো ওই অনিক থাপার দল যাদের বিরুদ্ধে টিএমসি কোনো ক্যান্ডিডেট দেয়নি তারা একটা আসন জিতলেও জিততে পারে। উত্তর দিনাজপুরে 2021-এ টিএমসি প্রায় সুইপ করেছিল, 9টার মধ্যে 7টা, বিজেপি পেয়েছিল মাত্র 2টো। এবার তার পুনরাবৃত্তি হওয়া সম্ভব নয়, হবেও না। কটা হবে, 2-এর জায়গায় 3 হবে না 4 হবে না 5 হবে সেটা আমি বলতে পারি না, কিন্তু 2-এর চেয়ে বেশি হবে। সুতরাং এইভাবে যদি একটা হোলিস্টিক্যালি আমরা মালদা থেকে কুচবিহারের ভুটান সীমান্ত পর্যন্ত আমাদের যে ভৌগোলিক ভূখণ্ড সেটাকে একটা মোটামুটি বার্ডস আই ভিউ দিয়ে দেখি, তাহলে বিজেপি গতবারের তুলনায় আসন বেশি পাবে। কতটা বেশি পাবে এটা হচ্ছে একটা জ্যোতিষ চর্চা, আমি তার মধ্যে নেই। আর আমি এই তল্লাটে সত্যিই বলছি কোনো সেইভাবে ইন্টেন্স কোনো স্টাডিও করিনি। এরপরে আসা যাক এর বাইরে ভোট হচ্ছে কোথায়। এরপরে জেলাটা কিন্তু আরো ইন্টারেস্টিং এবং টিএমসির পক্ষে প্রবলেম্যাটিক, সেটা হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে 22টা আসনের মধ্যে 20টাই জিতে নিয়েছিল টিএমসি 2021-এ। কংগ্রেস কেম এ ক্রপার আর বিজেপি জিতেছিল বাকি দুটোতে। বাইশের মধ্যে 20, তার উপরে আর কোনো আসন হয় না, তাহলে 22 করতে হয়। দ্যাট ইজ কমপ্লিটলি আনলাইকলি। এমনি একটা সরকার যে 15 বছর আছে, যেখানে শামশেরগঞ্জের মতো একেবারে জঘন্য নারকীয় ঘটনা ঘটেছে, যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল করতে রাজ্যে চালু হতে দেব না বলে ঘোষণা করেছিলেন, তারপরে পারেননি। যে জেলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ওবিসি তালিকা থেকে মুসলিমদের বাদ দেওয়ার ব্যাপারে একটা ভুজুং বাজুং দিয়েছিলেন, এবং সবচেয়ে বড় কথা, যে জেলায় ইউসুফ পাঠানের মতো একটা নির্বাক চলচ্চিত্রের নায়ককে হঠাৎ করে বহরমপুরের মাটিতে নামিয়ে দিয়ে সে যাত্রায় তো পার পেয়ে গেছিলেন। এবার কিন্তু লোকে হিসেব নেবে। অন্য কে কি পাবে জানি না, বহরমপুর কেন্দ্র থেকে অধীর চৌধুরী জিতবেই। ঠিক একইভাবে যেহেতু এখানে পোলারাইজেশন ইজ ভেরি শার্প, ফলে যে সব জায়গা, অল্প জায়গায় আছে যেগুলো হিন্দু মেজরিটি, সেখানে বিজেপি কিন্তু অপ্রতিরোধ্য। বাকি রইল বাবরি মসজিদ খ্যাত হুমায়ুন কবির। হুমায়ুন নিজে 2টো
সিট থেকে লড়ছে নওদা এবং রেজিনগর। নওদা থেকে হুমায়ুনের জিত প্রায় নিশ্চিত। রেজিনগরে কি হবে আমি বলতে পারি না। সব মিলিয়ে ড্যামেজ টু টিএমসি এই জেলাতে 20 থেকে নেমে সেটা কোথায় দাঁড়াবে, এগেইন এটা একটা স্পেকুলেটিভ এক্সারসাইজ, তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু ডেফিনেটিভ এক্সারসাইজ হচ্ছে কমতে বাধ্য। এরপরে আসুন, মুর্শিদাবাদ হয়ে গেল। এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে বীরভূম। বীরভূম ইজ ওয়ান প্লেস যেখানে টিএমসি জনপ্রিয়তার জোরে যতটা না যেতে, বাহিনীর জোরে তার চাইতে বেশি জিতে থাকে। এটাই বীরভূমের ট্র্যাডিশন। 15 বছর ধরে আমরা এটাই দেখে এসেছি। এবার এখনো পর্যন্ত, আজ সন্ধ্যেবেলা পর্যন্ত আমি যা খবর নিয়ে জেনেছি, সেই সিচুয়েশনটা ড্রাস্টিক্যালি অল্টার করে গেছে। ওই যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী যেটা জানতে চেয়েছিলেন যে বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ বদলেছে কিনা, পুলিশের ব্যবহার বদলেছে কিনা, বীরভূমের দৃশ্যতই সেটা বদলে গেছে। ফলে যারা ভোটের দিন ইউজিং মাসেল পাওয়ার ব্যাক বাই পুলিশ তৃণমূলের জয়ের পথ অনেকখানি প্রশস্ত করে দিত, তারা এবার কিন্তু অতটা সাহস দেখানোর জায়গায় নেই। আর এই বোঝার উপর শাকেরাটির মতো চেপে বসেছে অনুব্রত মণ্ডলের কে অবজ্ঞা এবং অপমান। কেষ্টবাবু জেল থেকে ফেরা স্তব একটা অদ্ভুত জিনিস বীরভূমে তৃণমূলের রাজনীতিতে আমরা লক্ষ্য করে গেছি। তাকে দলে রাখা হচ্ছে, অথচ তার বীজ দাঁত, হাত, নখ সব কেটে কুটে দিয়ে। এবং যেহেতু বেগার্স ক্যান বি চুজার্স, অতএব কেষ্ট সেই অপমান হজমও করেছে। তবু আফটার অল নামটা তো কেষ্ট, এবং এতে কোনো সন্দেহ নেই যে বীরভূমের বিভিন্ন জায়গায় তার নিজের দলবল যথেষ্ট শক্তিশালী। বীরভূম থেকে ইঙ্গিত পাচ্ছি কেষ্ট বাহিনী এবার ততটা সক্রিয় হবে না। এই যে যাকে বলে লাস্ট স্ট্র অন দ্য ক্যামেলস ব্যাক, সেটা ঘটেছিল শেষ যেদিনকে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। সেদিন তিনি মঞ্চে দাঁড়িয়ে 11টা আসনের মধ্যে 5টা আসনের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন কাজলকে, আর পাশে দাঁড়িয়ে সেটা শুনেছিলেন কেষ্ট। কেষ্ট আর ক্ষোভ রাখতে না পেরে ওই মঞ্চেই বলে বসেন, তাহলে আমার দ্বারা আর কিছু করা সম্ভব হবে না। মুখ্যমন্ত্রীর মুখের উপর নির্বাচনী সভায় কেষ্টমণ্ডল যদি এ কথা বলেন, তাহলে ধরে নিতে হবে হি ইজ ফিউমিং। কাজল শেখ, যিনি এখন সর্বেসর্বা, তিনি শুনতে পাচ্ছি নানুর থেকে তার বাহিনী নিয়ে হাসনে হাজির হয়েছেন। সেই বাহিনী কতটা কি করতে পারবে ডাউটফুল। ঠিক যেমন লাভপুরে ওই পিস পিস করে কেটে দেওয়া, হুমকি দেওয়া ভদ্রলোককে মোটামুটি ভোট অতিক্রান্ত হয়ে যাওয়ার অনেক পর অবধি সম্ভবত হাজতেই থাকতে হবে। সুতরাং
বিজেপি যদি আগামীকালের ভোটে অতীতের তুলনায় ভালো ফল করে, তাহলে সেটা সম্ভব হবে নির্বাচন কমিশন মোটামুটি একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করতে পেরেছেন বলে। এটা সম্ভব হবে কেননা 15 বছর ক্ষমতায় থাকার পরে তৃণমূল কংগ্রেস আজকে অন্তর্দ্বন্দ্বে একেবারে জীর্ণ বিদীর্ণ। ধরুন এই নাটাবাড়িতে যিনি এর আগে প্রার্থী ছিলেন তৃণমূলের, তাকে নাকি মুখ্যমন্ত্রী প্রমিস করেছিলেন নাটাবাড়ির সিটটা তুই পাবি, যা গিয়ে ওটাকে কাল্টিভেট কর। পায়নি, বসে আছে। দেখুন, তৃণমূল কংগ্রেস কিন্তু সিপিআইএম নয়, অনেকটা কংগ্রেসের ধাঁচে পার্টি তো, এবং তারা জানে যে উইনার টেক্স অল। তৃণমূল কংগ্রেসে আমি দলের খুব ফাটানো কর্মী, দারুণ জনতাকে মোবিলাইজ করতে পারি, তাই আমার গুরুত্ব থাকবে, এসবের কোনো গল্প নেই। নির্বাচনে জিতলে নম্বর, না জিতলে আপনার কেউ বুঝবেও না। এবং যেহেতু জেতার অভিপ্রায়টার সঙ্গে প্রাপ্তিযোগের সম্পর্কটা খুব অঙ্গাঙ্গী, অতএব হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস একটা শার্প ডিভিশন হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। যারা শুধু পেয়ে এসেছেন 15 বছর ধরে তাদের সহ্য করার পরে যারা পাননি তারা এবার কাস্তে শান দিচ্ছেন যে ঠিক আছে, এবার দেখি খেলাটা কি দাঁড়ায়। বাকি রইল বাঁকুড়া, পুরুলিয়া আর 2 মেদিনীপুর। এর মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর বিজেপির শক্ত ঘাঁটি। এটা আপনি যে কোনো টিএমসির লোককে জিজ্ঞেস করুন, তারাও আপনাকে স্বীকার করবে। রিয়েল ব্যাটল উইল বি ইন ওয়েস্ট মেদিনীপুর, যেখানে টিএমসির গ্রিপ এই লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত খুবই স্ট্রং ছিল, এক্সেপ্ট ফর খড়গপুর সদর। এবার এই বাকি সব তল্লাটের মতো সেখানেও ওই আর কি পুলিশ এবং বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজটা কেমন যেন ঠেকছে। আর একবার যদি তা হয় তাহলে অবাক হবেন না যদি পশ্চিম মেদিনীপুরেও বিজেপি গতবারের তুলনায় অনেক বেশি ভালো ফল করে। সব মিলিয়ে নোটে গাছটি মুড়লে গল্পটা এই দাঁড়াচ্ছে, 2 সেটের ম্যাচের ফার্স্ট সেটে বিজেপি এগিয়ে থাকবে। নেচার অফ ডিফিট অর কনভার্সলি দ্য নেচার অফ ভিক্টরি, সেটা বলার জায়গায় আমি নেই, বলবও না। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।